আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বাসায় নিজ নিজ গৃহে অবস্থান করছো, ভালো আছো এবং সুস্বাস্থ্য কামনা করছি তোমাদের সকলে। আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের ঢাকা কলেজ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশাই করতে পারি এবং বিশ্বাস করি আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের এই শিক্ষা কার্যক্রম বেগবান হবে এবং সবচেয়ে যারা সবচেয়ে বেশি লাভবান হবে তারা হচ্ছে তোমরা, এবং তোমাদের এবং আমাদের মধ্যে যে একটি সম্পর্ক, সরাসরি যে সম্পর্কটা ছিল এখন তো সম্ভব হচ্ছে না, তো সেই সম্পর্কটি আরো মজবুত হবে এবং আমাদের এই পড়ালেখার মাধ্যমে। তো আমরা সবাই দোয়া করি যে আমরা সবাই যাতে সুস্থ থাকি এবং সুন্দর থাকতে পারি এবং পড়াশোনাটা সুন্দর করে এগিয়ে নিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। আজকে আমরা প্রথম বর্ষের অনার্স প্রথম বর্ষের যে বিষয়টি নিয়ে কোর্স নিয়ে আমরা সবসময় আলোচনা করি, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামরিক শাসন আইয়ুব খান নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। সামরিক শাসন আইয়ুব খানের কথা যদি বলতে হয়, প্রথমে বলতে হবে যে এই মোহাম্মদ আইয়ুব খান পাকিস্তান সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন অফিসার ছিলেন এবং দেখা যাচ্ছে যে 1958 সালের পাকিস্তানের শাসনভার নিজের হাতে তুলে নেওয়ার পরে থেকে আইয়ুব প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে একটি বৈরিপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং 1958 সালের 7ই অক্টোবর তৎকালীন যে রাষ্ট্রপতি ছিলেন ইস্কান্দার মির্জা সমগ্র পাকিস্তানে সামরিক আইন জারি করেন এবং সেনাবাহিনীর তৎকালীন সর্বাধিনায়ক জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসকের পদে নিযুক্ত করেন তিনি। এবং 27 অক্টোবরে ইস্কান্দার মির্জাকে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করেন এবং নিজে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন বা আসীন হন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আইয়ুব খান বরাবরই শুরুর দিক থেকে ক্ষমতা লিপ্সু ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন যে এখানে সামরিক পদটি অর্থাৎ রাষ্ট্রপতির পদটি সামরিকায়ন করবার জন্য তিনি তার নিজের ইচ্ছা এখানে প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টাটি উনি করেছিলেন। তো আইয়ুব দেশের সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পরে সেনাবাহিনীর সর্বাধিনায়ক পদে জেনারেল মোহাম্মদ মুসা খানকে নিযুক্ত করেছিলেন এবং আইয়ুব মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা সহ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে যুদ্ধ করার যে পাকিস্তান সামরিক বাহিনীর আধুনিকায়নে তিনি মনোযোগ দিয়েছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে এক প্রকারের বন্ধুত্ব সম্পর্ক তিনি স্থাপন করেছিলেন এবং প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে একটু যুদ্ধ করবার জন্য পাকিস্তান সামরিক বাহিনীকে একটু আধুনিকায়নের দিকে তার মনোনিবেশ ছিল। আইয়ুব তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ঘোর বিরোধী ছিলেন। তিনি পেশোয়ারে যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি বিমান ঘাঁটি গড়ে তুলেছিলেন, যেখানে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর, আবার বলছি যে পেশোয়ায় তিনি যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি বিমান ঘাঁটি গড়ে তুলেছিলেন, যেখানে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর বৈমানিকেরা বিমান চালাতো এবং পাকিস্তান বিমান বাহিনীর আধুনিকায়নে তারা সাহায্য করেছিল। তো চীনের সঙ্গে আইয়ুবের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন এবং 1962 সালে দেখা যাচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এই পাকিস্তানের সম্পর্ক চরম বৈরিতার দিকে চলে যায় এবং যে বছর ভারত চীনের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তো 1965 সালের দিকে এই আইয়ুব সরকার ভারতের সঙ্গে একটি বড় রকমের যুদ্ধে জড়িয়ে পড়ে, যেটাকে আমরা ঐতিহাসিকভাবে জানি যে পাক ভারত যুদ্ধ 1965 সালে। তো এই ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে কিন্তু একটা বিষয় আমি এখানে যুক্ত করতে চাচ্ছি যে তৎকালীন সময় আমরা কিন্তু পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের অধিভুক্ত ছিলাম। তো দেখা যাচ্ছে যে এই যে আমরা এই দুটো পাকিস্তানের মাঝখানে যে ভারতের অবস্থান, তার মানে দাঁড়াচ্ছে যে আমরা কিন্তু অরক্ষিত অবস্থায় কিন্তু তৎকালীন সময়ে বিরাজমান ছিল। তো এই অরক্ষিত থাকার কারণে আমরা কিন্তু পরবর্তী সময়ে প্যারামিলিশিয়া বাহিনী গঠন বা বিভিন্ন সামরিক বাহিনীর সাথে অ্যাফিলিয়েটেড হবার জন্য বিভিন্নভাবে প্রস্তাব পেশ করেছিলাম পশ্চিম পাকিস্তানিদের কাছে এবং তারা কিন্তু এটা মানতে চায়নি বিধায় পরবর্তীতে আমরা স্বাধীনতার দিকে অর্থাৎ মানে স্বাতন্ত্র্য বোধ এবং
কেন্দ্রশাসিত শাসন থেকে মুক্ত হবার একটা চিন্তা কিন্তু আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে নিতে সাহায্য করে। এবং দেখা যাচ্ছে যে পরবর্তী সময়ে যে যুক্তরাষ্ট্র এবং পুঁজিবাদী অর্থনীতির একজন গোড়া সমর্থক আইয়ুব এই পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মতো অর্থনৈতিক ব্যবস্থা চালু করার প্রয়াস চালিয়েছিলেন এবং 1969 সালের দিকে পুরো পাকিস্তানে গণ অভ্যুত্থানের মুখে এই আইয়ুব তার 11 বছরের রাষ্ট্রপতিত্বের অবসান ঘটিয়ে তার পদ থেকে তিনি পদত্যাগ করেন। অর্থাৎ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে 1969 সালে যে গণ অভ্যুত্থান ইতিহাসে পরিচিত, সেই 1969 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে পুরো পাকিস্তানে এই আইয়ুব সরকার 11 বছরের রাষ্ট্রপতি অবসান ঘটে এবং তিনি এই পদ থেকে পদত্যাগ করেন। আইয়ুব খান জনগণের দাবির মুখে ক্ষমতা দখল করেন এবং স্বভাবতই তার উপরে প্রত্যাশার চাপ ছিল। তিনি পাকিস্তানের জন্য একটি নতুন রাজনৈতিক কাঠামো, এই রাজনীতিবিদরা যারা ছিল তাদের শাসনতন্ত্র তৈরি করতে তিনি ব্যর্থ হয়েছিলেন। তাই তিনি এই গণতন্ত্রের নতুন একটি সংস্করণ প্রস্তুত করলেন এবং যার নাম তিনি দিলেন বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্র। অর্থাৎ গণতন্ত্রের লেবাস নিয়ে একটি নতুন সংস্করণ তিনি স্টাবলিশ করার চেষ্টা করলেন, যার তিনি নাম দিলেন হচ্ছে বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্র। এবার আসা যাক যে আমরা বেসিক ডেমোক্রেসি বলতে কি বুঝছি, বা আমরা যদি বলি মৌলিক গণতন্ত্র তা বলতে আমরা কি বুঝছি। পাকিস্তানের এই প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান একটি নতুন পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ 1959 জারি করেন। আবারও বলছি, মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ 1959 জারি করেন। এবং মৌলিক গণতন্ত্র ছিল একটি 5 স্তর বিশিষ্ট ব্যবস্থা। নিম্ন থেকে শুরু করে এই স্তরগুলো ছিল ইউনিয়ন পরিষদ, যেটাকে আমরা বলছি পল্লী এলাকায়, এবং শহর ও ইউনিয়ন কমিটি, যেটা কিনা পৌর এলাকায় বলা হচ্ছে। এরপরে যেটি ছিল হচ্ছে থানা পরিষদ, এরপরে যেটি ছিল জেলা পরিষদ, এরপরে ছিল বিভাগীয় পরিষদ, এবং সর্বশেষ যেটি ছিল প্রাদেশিক উন্নয়ন উপদেষ্টা পরিষদ। অর্থাৎ এই 5টি স্তরের ভিত্তিতে মৌলিক গণতন্ত্র বা বেসিক ডেমোক্রেসির ইউনিফাইড করা হয় বা বেসিক ডেমোক্রেসির এসেন্সটা পাওয়া যায়। এবার আসা যাক ইউনিয়ন পরিষদে কি বা ছিল, বা ইউনিয়ন পরিষদ সম্পর্কে আমরা একটু যদি আলোচনা করি, বা ইউনিয়ন পরিষদের গঠনটা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে আমরা জানতে পারবো আরো বিস্তারিত। একজন চেয়ারম্যান এবং 15 জন সদস্য নিয়ে এক একটি ইউনিয়ন পরিষদ গঠিত হতো। এতে নির্বাচিত ও মনোনীত, আবার বলছি, একজন চেয়ারম্যান সাথে 15 জন সদস্য নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হতো। এতে নির্বাচিত এবং মনোনীত উভয় ধরনের সদস্য থাকতেন। পরিষদের সদস্যদের 2/3 ছিল, আবার বলছি, পরিষদের সদস্যদের 2/3 ছিল নির্বাচিত, 1/3 ছিল মনোনীত সদস্য, যারা সরকার কর্তৃক নিয়োজিত হতেন। আবার বলছি, যারা সরকার কর্তৃক নিয়োজিত হতেন। এই অংশটুকু মনে রাখার জন্য বলছি যে বেসিক ডেমোক্রেসি তাহলে কার নিয়ন্ত্রণে চলতো, কে নিযুক্ত করত, এবং বলা হচ্ছে যে বেসিক ডেমোক্রেসিতে সাধারণ জনগণের সম্পৃক্ততা কতটুকু ছিল। তবে 1962 সালের এক সংশোধনী দ্বারা মনোনয়ন প্রথা বিলোপ করা হয় এবং ফলে পরিষদের সদস্যদের প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে স্ব ইউনিয়নের জনগণের ভোটে তারা নির্বাচিত হতেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরোক্ষভাবে সদস্যদের দ্বারা তাদের মধ্য থেকে নির্বাচিত হতেন। তো একদিক দিয়ে দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদ ছিল পূর্বেকার ইউনিয়ন বোর্ডেরই অনুরূপ, তবে ইউনিয়ন পরিষদে নির্বাচিত প্রতিনিধিদের বলা হতো মৌলিক গণতন্ত্রী। অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে নির্বাচিত প্রতিনিধি যারা ছিল তাদেরকে পদ দেয়া হতো হচ্ছে মৌলিক গণতন্ত্রে। সারা পাকিস্তানে সর্বমোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ছিল 7,300, অর্থাৎ 7,300টি ইউনিয়ন পরিষদ ছিল। এবার আসা যাক থানা পরিষদের দিকে। সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিনিধি নিয়ে দ্বিতীয় স্তরে থানা পরিষদ গঠিত হতো। বেসরকারি প্রতিনিধি নিজেরা ছিলেন ইউনিয়ন পরিষদ এবং শহর কমিটির চেয়ারম্যান, এবং সরকারি সদস্যবৃন্দ দেশ গঠনমূলক কাজে থানার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতেন এবং এদের সংখ্যা নির্ধারণ করতেন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট। তবে এই সরকারি সদস্যদের সর্বমোট সংখ্যা কোনো ক্রমে বেসরকারি সদস্যদের সংখ্যা বেশি হতে পারত না। থানা পরিষদের প্রধান থাকতেন মহকুমা অফিসার, বা যার আরেক নাম সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে এসডিও, যিনি পদাধিকার বলে থানা পরিষদের চেয়ারম্যানও হতেন। মহকুমা অফিসারদের অনুপস্থিতিতে সার্কেল অফিসার, যিনি কিনা উন্নয়নের দায়িত্বে ছিলেন,
এই পদাধিকার বলে থানা পরিষদের সদস্য হিসেবে পরিষদের সভায় সভাপতিত্ব করতেন। এবং পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে থানাকে তহসিল বলে অভিহিত করা হতো এবং তহসিলের সভায় এই সভাপতিত্ব করতেন তহসিলদার। সেইখান থেকে কিন্তু আমরা যেটাকে বলি এখন বর্তমানে তহসিলদার, সেই পোস্টে কিন্তু সেখান থেকে আসা। তখন এই পাকিস্তানে মোট 655টি থানা ও তহসিল ছিল। যারা আমরা আগেই জেনেছি যে ইউনিয়ন এই পরিষদের এই সংখ্যা ছিল হচ্ছে 7300টি এবং থানা বা তহসিলের সংখ্যা ছিল পাকিস্তানে 655টি। এবার আসা যাক জেলা পরিষদের দিকে, যেটাকে আমরা তৃতীয় স্তর বলে বিবেচিত করছি। তো জেলা স্তর ছিল জেলা পরিষদের কথা বলছি। তো একজন চেয়ারম্যান এবং সরকারি ও বেসরকারি সদস্যদের নিয়ে এই পরিষদ গঠিত হতো। সদস্যদের সংখ্যা ছিল 40-এর বেশি হতে পারবে না। সকল থানা পরিষদের চেয়ারম্যানই সংশ্লিষ্ট জেলা পরিষদের সদস্য থাকতেন এবং উন্নয়ন বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে থেকে অন্যান্য সরকারি সদস্য মনোনীত হতেন এবং সমান সংখ্যক সদস্য মনোনীত হতেন বেসরকারি সদস্যদের মধ্য থেকে। মনোনীত সদস্যদের অন্তত অর্ধাংশ অর্থাৎ অর্ধেক মনোনীত হতেন ইউনিয়ন পরিষদ ও শহর কমিটির চেয়ারম্যানদের মধ্য থেকে। তাহলে দেখা যাচ্ছে যে মনোনীত সদস্যদের, যেখানে নির্বাচিত সদস্যদের কথাই সবচেয়ে বেশি আমরা বলার চেষ্টা করব বা করি, যে নির্বাচিত সদস্যরা একেবারে তৃণমূল পর্যায় থেকে সাধারণ জনগণের ভোটাধিকারের ভিত্তিতে তারা আসে, কিন্তু মনোনীত বিষয়টি যখন চলে আসে তখন কিন্তু বলা হচ্ছে যে এখানে কিন্তু একেবারে শুভঙ্করের ফাঁকি বা এখানে অন্যায় বা একটি দুরভিসন্ধি কাজ করছে তৎকালীন সময়ে এই আইয়ুব খানের উপরে, আইয়ুব খানের পক্ষ থেকে। তো জেলা ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে এই পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন এবং পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতেন নির্বাচিত সদস্যদের দ্বারা। এই চেয়ারম্যানের অনুপস্থিতিতে চেয়ারম্যান কর্তৃক তার উপর যে অর্পিত দায়িত্ব পালন করতেন ভাইস চেয়ারম্যান, আমরা তো যেটা বুঝি। তো পাকিস্তানের 74টি জেলা পরিষদ ছিল। কতটি ছিল? 74টি। মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর ছিল হচ্ছে এই জেলা পরিষদ। এটি ছিল ইংরেজ আমলের জেলা বোর্ডের উত্তরসূরি প্রতিষ্ঠান। এবার আসা যাক বিভাগীয় পরিষদের দিকে। চতুর্থ ও শীর্ষ স্তর ছিল বিভাগীয় পরিষদ। বিভাগীয় কমিশনার পদাধিকার বলে এই পরিষদের চেয়ারম্যান থাকতেন। এতে সরকারি ও বেসরকারি উভয় ধরনের সদস্য ছিল। সরকারি এবং বেসরকারি উভয় ধরনের সদস্য ছিলেন। সর্বোচ্চ সংখ্যক সদস্য ছিল হচ্ছে 45 জন। সরকারি সদস্য ছিলেন বিভাগের অন্তর্গত সকল জেলা পরিষদের চেয়ারম্যান এবং সরকারি উন্নয়ন বিভাগের প্রতিনিধিবর্গ, এবং সর্বমোট এই বিভাগীয় পরিষদের সংখ্যা ছিল 16টি। মৌলিক গণতন্ত্রের আদেশ বলে যে 5টি পরিষদের সৃষ্টি করা হয় তাদের মধ্যে শুধু 2টি পরিষদ অর্থাৎ ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদকে সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হয়। বিভাগীয় পরিষদ এবং থানা পরিষদ প্রধানত সমন্বয়কের দায়িত্ব পালন করত। ব্যাপারটা কিরকম, যে মৌলিক গণতন্ত্রে ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদের কাজ ছিল তৃণমূল পর্যায়ে সবচেয়ে বেশি, আর বিভাগীয় পরিষদ এবং থানা পরিষদের দায়িত্বটা ছিল এই ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদের মধ্যে একটা এবং বিভাগীয় এবং থানা পরিষদের সাথে একটা সমন্বয় সাধন করা। অর্থাৎ এরা মূলত ছিল একটি মনিটরের মতো কাজ করেছে, মনিটর করার জন্য কাজ করেছে, যারা যাতে ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদের সাথে এবং এই দুটো পরিষদের সাথে বিভাগীয় এবং থানা পরিষদের সাথে একটা সমন্বয় গড়ে ওঠে। তো ইউনিয়ন পরিষদের বিভিন্ন ধরনের কার্যে নিয়োজিত থাকতো, যেমন ইউনিয়নের কৃষি, ক্ষুদ্র শিল্প, সমাজ উন্নয়ন ও খাদ্য উৎপাদন বৃদ্ধি ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম। এছাড়া ইউনিয়ন পরিষদ গ্রামে পুলিশ বাহিনীর দ্বারা আইন শৃঙ্খলা রক্ষা করতে এবং সেখানকার সালিসি কোর্টের মাধ্যমে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তি করত। তাহলে দেখা যাচ্ছে কি যে ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশের দ্বারা আইন শৃঙ্খলা রক্ষা করতে এবং সেখানে সালিসি কোর্টের মাধ্যমে ছোটখাটো দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিচার নিষ্পত্তি করত বা মামলা নিষ্পত্তি করত। গ্রামের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ, জমিতে জলসেচ ব্যবস্থা, বাঁধ নির্মাণ প্রভৃতি কাজের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ববান ছিল ইউনিয়ন পরিষদের উপরে। এবং দেখা যাচ্ছে যে এছাড়া ইউনিয়ন পরিষদকে কর ধার্য করে, ইউনিয়ন পরিষদকে কর ধার্য করে এবং আদায় এবং মূল্য, টোল ফি ইত্যাদি আদায় প্রদান করার ক্ষমতাও কিন্তু প্রদান করা হয়। থানা পরিষদ মূলত একটি সমন্বয়ক এবং তত্ত্বাবধানমূলক সংগঠন। আমরা আগেই বলেছি থানা পরিষদ তার আওতাধীন সকল ইউনিয়ন পরিষদ ও শহর কমিটির কার্যক্রমের সমন্বয়ের
সমন্বয়ের বিধান করত এবং থানা পরিষদে চলতি প্রকল্পসমূহ তত্ত্বাবধান সহ ইউনিয়ন পরিষদ এবং শহর কমিটির প্রণীত সকল উন্নয়ন পরিকল্পনার সমন্বয় বিধান করত। তো থানা ও তহসিল পরিষদের জেলা পরিষদের নির্দেশ অনুযায়ী কাজ করত এবং ওই পরিষদের নিকট দায়ী থাকতো। তো জেলা পরিষদের মূল যে 3 ধরনের দায়িত্ব পালন করতো সেটা ছিল বাধ্যতামূলক দায়িত্ব, ঐচ্ছিক দায়িত্ব এবং সমন্বয়মূলক দায়িত্ব। তো এই বাধ্যতামূলক দায়িত্ব মধ্যে ছিল এই যে সরকারি রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ, প্রাথমিক বিদ্যালয় রক্ষণাবেক্ষণ, বৃক্ষরোপণ, সংরক্ষণ, সরকারি ফেরি নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য বিষয়টা উল্লেখযোগ্য, যেটা জনস্বাস্থ্যের উন্নয়ন। আর ঐচ্ছিক দায়িত্বগুলোর বিষয় ছিল শিক্ষা, সংস্কৃতি, আর্থসামাজিক কল্যাণ এবং গণপূর্ত। তো এছাড়া জেলা পরিষদের উপরে কৃষি, শিল্প, সমাজ উন্নয়ন, জাতীয় পুনর্গঠন, প্রসার এবং সমবায় উন্নয়নের মতো বিশাল কর্মকাণ্ড দায়িত্ব কিন্তু এই জেলা পরিষদের হাতে ছিল। তো জেলার মাধ্যমে স্থানীয় পরিষদ সমূহে সকল কর্মকাণ্ডের সমন্বয় সাধন করত এই জেলা পরিষদেরই ছিল অন্যতম দায়িত্ব। তো আজকে এই আলোচনার মাধ্যমে একটা বিষয় আমরা পরিষ্কার যে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাসে যেটাকে আমরা বলছি যে আইয়ুব খানের যে সামরিক শাসন, তিনি প্রাথমিক দিক থেকে যেটি করেছিলেন যে তিনি ক্ষমতা লোভী ছিলেন এবং তিনি চিন্তা করতেন যে, এবং তার চিন্তাও এটা ছিল যে পাকিস্তানের একজন প্রধান প্রশাসক হিসেবে তিনি অধিষ্ঠিত হবে, পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন, সেই চিন্তাটি তার ছিল। এবং দেখা যাচ্ছে যে তার যে এই যে চিন্তা, এই চিন্তা থেকে তিনি কিন্তু পরবর্তীতে ইস্কান্দার মির্জা যিনি রাষ্ট্রপতি ছিলেন তাকে তিনি এই রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং রাষ্ট্রপতি পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন, এই বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং দেখা যাচ্ছে যে তার যে মনোনীত যে সেনাবাহিনীর সর্বনায়কের পদ, সেই মনোনীত ব্যক্তিকেই কিন্তু তিনি পাকিস্তানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক পদে নিযুক্ত করেছিলেন। এবং সেটি সবচেয়ে বেশি আলোচিত যে পাকিস্তানে যে গণতন্ত্রের বিকাশটি আগে যতটুকু ছিল সেটিও নষ্ট হয় এই পাকিস্তানের এই সামরিক শাসক হিসেবে আইয়ুব খানের অধিষ্ঠিত হওয়ার পর থেকে। এবং দেখা যাচ্ছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং ভারতের সাথে 1965 সালে যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তান, তাতে তার মুখ্য ভূমিকা তিনি পালন করেছিলেন। এবং একটি বিষয় না বললেই নয়, তৎকালীন সময়ে আমরা যেহেতু পাকিস্তানের অধিভুক্ত ছিলাম বা অধীনে ছিলাম, তো তৎকালীন সময় কিন্তু আমরা ছিলাম একেবারে অরক্ষিত, অর্থাৎ 17 দিন ব্যাপী যে যুদ্ধটি হয়েছিল পাক ভারত যুদ্ধে, 17 দিন কিন্তু এই পূর্ব পাকিস্তান বা পরবর্তী সময়ে বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তান কিন্তু তৎকালীন সময়ে অরক্ষিত ছিল। এবং যারই কারণে দেখা যাচ্ছে 1966 সালে 6 দফাতে কিন্তু আমরা একেবারে এই ভূখণ্ডের জন্য একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠনের জন্য বলেছিলাম, যেখানে অস্ত্র সজ্জিত না হলেও যতটুকু নিজেদের নিরাপত্তা চাওয়ার জন্য যতটুকু অস্ত্র থাকা দরকার অতটুকু নিরাপত্তার দাবি কিন্তু এই 6 দফাতে ছিল। এবং দেখা যাচ্ছে সোভিয়েত এবং আইয়ুব ছিলেন তৎকালীন সময়ে যে সোভিয়েত ইউনিয়নের ঘোর বিরোধী, এই সোভিয়েত ইউনিয়নই কিন্তু ছিল তৎকালীন সময়ে বাংলাদেশ সৃষ্টির পিছনে এক অনন্য বন্ধুপ্রতিম দেশ। তো এজন্য আমরা জানতে পারছি যে এই আইয়ুব খানের সামরিক শাসনের মাধ্যমে পাকিস্তানের সাথে আইয়ুবের যে চীনের সাথে আইয়ুবের যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ছিল, সোভিয়েত ইউনিয়নের সাথে চরম বৈরিতা শুরু হয়। এবং পরবর্তী সময় দেখা যায় যে 65 সালের যুদ্ধের তো ব্যাপারটা আমরা শুনেছি, জানি, এবং এত কিছুর পরেও কিন্তু উনি কিন্তু টিকতে পারেন। এবং 1969 সালে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানের গণ অভ্যুত্থানের মাধ্যমে তার যে 11 বছরের শাসন, এই 11 বছরের রাষ্ট্রপতি আইয়ুব খানের শাসনের অবসান ঘটে এবং তিনি পদটি থেকে পদত্যাগ করেন, বাধ্য হন। এবং রাজনৈতিক কাঠামো যে তিনি এই যে 11 বছরের তার যে রাজনৈতিক অবস্থান ইতিহাসে, তো এখানে তিনি যে বিষয়টি সবচেয়ে বেশি তার জন্য আলোচিত হয়েছে সেটি হচ্ছে বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্রের বিষয়টি। মৌলিক গণতন্ত্রের বিষয়টি আর কিছুই না, উনি এটি গণতন্ত্র নাম দিয়েছেন, তবে এটি গণতন্ত্র ছিল না, এটি তার মনোনীত ব্যক্তিবর্গদের দিয়েই তিনি এই মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বা বেসিক ডেমোক্রেসি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তিনি ইউনিয়ন পরিষদ থানা পরিষদের ব্যাপারে ছিল হচ্ছে যে ইউনিয়ন পরিষদ থানা পরিষদ সবচেয়ে বেশি কাজ করতো
এবং বেশি তাদের কাজের পরিধি ছিল সবচেয়ে বেশি, এবং জেলা এবং বিভাগীয় পরিষদের কাজ ছিল মূলত এই থানা এবং ইউনিয়ন পরিষদকে এর সাথে একটি সমন্বয় সাধন করা। এবং দেখা যাচ্ছে যে এই থানা এবং ইউনিয়ন পরিষদের যে সমন্বয় সাধনের বিষয়টি, সেই বিষয়ে মনোনীত যারা ছিলেন তারাই মূলত এই কাজটি করতেন, মনোনীত ব্যক্তিরা। এবং দেখা যাচ্ছে যে প্রায় 7,300টি ইউনিয়ন পরিষদের সংখ্যা ছিল, ইউনিয়ন পরিষদের সংখ্যা ছিল 7,300টি, থানা পরিষদের সংখ্যা ছিল প্রায় বলা যাচ্ছে যে 655টি থানা পরিষদের সংখ্যা ছিল। এবং যেটি না বললেই নয় যে তহসিল নামে কিন্তু এখানে তহসিলদার যে পদটি আমরা এখনো পরিচিত তো উপজেলা পরিষদে, তো ওখানেও কিন্তু এই পদটি ওখান থেকেই এস্টাবলিশড হয়ে আসছে। তো জেলা পরিষদের প্রায় 40 জন সদস্যের বেশি মনোনীত হতে পারতেন না, এই বিষয়টা আমরা পরিষ্কার হয়েছি। জেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুটি পদে ছিল। চেয়ারম্যানের অবর্তমানে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন, এটি আমরা জানি। এবং জেলা পরিষদের সংখ্যা ছিল 74টি জেলা পরিষদ ছিল। এবং এই ইংরেজ আমলের যে জেলা বোর্ড সেটাকে উত্তরসূত্র ছিল এই জেলা পরিষদ, এটা আমরা জানতে পেরেছি। আর বিভাগীয় পরিষদের যে চতুর্থ পরিষদ ছিল, বিভাগীয় কমিশনার পদাধিকার বলে এই পরিষদের চেয়ারম্যান হতেন। তো দেখা যাচ্ছে যে এই পরিষদের সদস্য সংখ্যা ছিল প্রায় 45 জনের মতো। এবং বিভাগীয় পরিষদের যদি সংখ্যা বলি তাহলে বলতে হবে যে 16টি বিভাগীয় পরিষদ ছিল। তো এই ছিল। আর হচ্ছে এরপর যেটা আমরা দেখেছি যে ইউনিয়ন পরিষদে পুলিশি বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষা করত, এবং সালিশি বোর্ড ইত্যাদির কাজও এই ফৌজদারি মামলা ইত্যাদি এই ইউনিয়ন পরিষদ করত। এবং রাস্তাঘাট এবং কালভার্ট যেগুলো ছিল, মানে উন্নয়নমূলক ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট, এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা ছিল মূলত ইউনিয়ন পরিষদের হাতে। এবং বিভিন্ন রকমের টোল ফি আদায়, এগুলো কিন্তু টোল ফি আদায়, তারপরে কর ধার্য করা, কর আদায় করা, রোধ করা আদায় ইত্যাদি বিষয়গুলো কিন্তু ইউনিয়ন পরিষদের হাতে ছিল। এবং আরেকটা বিষয় যদি রিকল করি তাহলে দেখতে পাই যে জেলা পরিষদের মূলত দায়িত্ব ছিল 3 ধরনের, একটা হচ্ছে বাধ্যতামূলক দায়িত্ব, ঐচ্ছিক দায়িত্ব এবং সমন্বয়মূলক দায়িত্ব। যে কাজটি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে জেলা পরিষদ, সেটা হচ্ছে সমন্বয়মূলক, অর্থাৎ ইউনিয়ন এবং থানা পরিষদের যে দায়িত্ব সেটি সমন্বয় সাধনের চেষ্টা করেছেন জেলা পরিষদ এবং সর্বশেষ বিভাগীয় পরিষদ। এবং বাধ্যতামূলক দায়িত্বগুলোর মধ্যে যেটা ছিল জেলা পরিষদের, যেটা হচ্ছে রাস্তাঘাট নির্মাণ, কালভার্ট, ব্রিজ নির্মাণ, প্রাথমিক বিদ্যালয়গুলো রক্ষণাবেক্ষণ, বৃক্ষরোপণ ইত্যাদি, এবং তার সংরক্ষণ। এবং ঐচ্ছিক দায়িত্বগুলোর বিষয়গুলো যেটি ছিল হচ্ছে শিক্ষা সংস্কৃতির বিষয় এবং আর্থসামাজিক কল্যাণ, গণপূর্তের বিষয়টি। এছাড়া জাতীয় সমাজ উন্নয়ন এবং জাতীয় পুনর্গঠনের প্রসার এবং সমবায়ের উন্নয়নের মতো বিশাল যে কর্মকাণ্ড, তার উপর দায়িত্ব ছিল এই অর্পিত হয়। জেলা পরিষদের সকল কর্মকাণ্ড সাধন হয়েছিল জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। তো আমরা সবাই জানি যে প্রথম বর্ষের এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগামী ক্লাসে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সামরিক শাসন, ইয়াহিয়া খান, তো ওনার বিষয়ে আলোচনা করব। তো কিছু বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো পরবর্তী ক্লাসে আমাদের রেখে যাওয়া ক্লাসে কিছু আমরা আলোচনা করব। তো সকলের উদ্দেশ্যে একটি কথাই যে পড়াশোনার মধ্যে থাকতে হবে, এবং আমরা সবাই চাই কিন্তু একটু ভালো রেজাল্টের মাধ্যমে নিজেদের উন্নয়ন সাধন করতে, আমাদের পড়াশোনাটা রেজাল্টটাও ভালো করতে, এবং জ্ঞান অর্জনের মূল শাখা হচ্ছে জ্ঞান চর্চা করা। তো আমি বলবো যে জ্ঞান অর্জন করতে হলে একটু পড়াশোনার মধ্যে থাকতে হবে, বই পুস্তকের সাথে একটু সম্পৃক্ত থাকতে হবে, যেহেতু এখন একটা সংকটকালীন সময় চলছে। তো আমরা সবাই চাই যে এই সংকটকালীন সময় কেটে যাবে ইনশাআল্লাহ, এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমরা বাসা বাড়িতে যারা আছে সবাই একটু নিরাপদে এবং জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলি। এবং যেহেতু শীতের সময়টা পার করছি আমরা, তো আমার বিশ্বাস আমরা সবাই এই কয়েক মাসে তো আমরা যথেষ্ট সচেতন হয়ে গেছি, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো সবাই যাতে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করি, এবং কলেজের যে পরীক্ষাগুলোর সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। এবং আমাদের যে অনলাইন ক্লাস কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে, একটু খেয়াল করলেই বুঝতে পারবে, একটি বিষয় না বললেই নয়, আমরা অনেক সময় মানে ভুলবশত অনেক কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে ফেলি। তো আসলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও অত্যন্ত যত্নবান হতে হবে। আমরা এমন কোনো শব্দ বা বাক্য ব্যবহার করব না যাতে আমাদের শিক্ষক সমাজ বা আমাদের স্যার ম্যাডামরা অত্যন্ত আহত হয় কথাবার্তায়। একটা বিষয় না বললে নয় যে এই পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে
আমি বা অন্যান্য স্যার ম্যাডামরা স্যার জড়িত আছেন তাদেরকে সহযোগিতা করবার জন্য। কারণ আমাদের কিন্তু চাওয়াটা এটা যে তোমাদের ভালোর জন্য যতটুকু করা দরকার ততটুকু করা। তো আশা করি অনেক কথাই আছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা যায় না, অনেক কিছু আছে যেটা বুঝে নিতে হয়। আর বুদ্ধিমানতা ইশারায় বোঝে, আমি সবসময় বিশ্বাস করি তোমরা বুদ্ধিমান। তো এর জন্য বলছি যে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট হতে, পড়াশোনার সাথে সংশ্লিষ্ট হতে আসুন একটু চেষ্টা করি, আমরা নিশ্চয়ই পারবো আমাদের পড়াশোনাটা এগিয়ে নিতে, এবং এই সংকট কেটে যাবে। এবং আমরা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বলো, পরিবার বলো, সমাজে বলো, যে কোনো জায়গায় বলো, আমাদের মুখের ভাষা, ব্যবহার এবং মানে আমাদের যে বক্তব্য, এটা যেন অত্যন্ত শালীন এবং সুন্দর হয়, এবং আমাদের দেখে যেন মানুষ শিখে, বা আমাদের দেখে যেন মানুষ শিক্ষা পায়, বা আমাদের দেখে আমাদের কথাবার্তা শুনে যেন এতটুকু আশ্বস্ত হতে পারে যে না, যে কোনো একটা কঠিন বিষয় খুব সহজভাবে চিন্তা করার জন্য বলছি। পৃথিবীতে কোনো কিছুই কঠিন না, খুবই সহজ, যদি চিন্তাটা একটু সহজ করা যায়, দৃষ্টিটা একটু সহজ করা যায়। কোনো কিছুই কঠিন না, কোনো কিছুই একেবারে খুব কঠিন না। তো এগুলো হচ্ছে তোমাদের বয়স হচ্ছে, তোমরা আরো সমাজে যখন সম্পৃক্ত হবে, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, আরো অনেক কিছুর সাথে যখন সম্পৃক্ত হবে তখন অনেক কিছুর মুখোমুখি হতে হবে। তো আমি আশা করি যে তোমাদের আহ, সবচেয়ে বড় সম্পদ যেটি মানুষের, সেটা হচ্ছে মানুষের সুন্দর ব্যবহার, সবচেয়ে বড় বিষয়। এই বিষয়গুলোর সাথে একটু সম্পৃক্ত হতে হবে। আমরা সবাই চাই শান্ত, ধীর, ধৈর্যের সাথে সব কিছু, এই যে সংকট চলছে, এখন একটা সংকট চলছে, সংকটকালীন সময়, করোনার সময়, এই সময় যাতে আমরা ধৈর্যের সাথে সবকিছু ফেস করতে পারি, ধৈর্যের সাথে মুখোমুখি হয়, তাই একেবারেই সবকিছু সহজ হয়ে যাবে। তো আমার এই মেসেজটি এই জন্যই বলা যে নিশ্চয়ই কোনো না কোনো বিষয়ের কারণে আমি বিষয়টি উঠে আসছে, সমাজের অনেক অসঙ্গতির সামনে চলে আসছে। এই জন্য এই বিষয়গুলো আমার শিক্ষক হিসেবে আমার উদ্দেশ্য কিন্তু ভালো করে পড়ানো, এবং এর বাইরেও একটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা যে অবস্থায় বর্তমানে আছি, আমাদের দৃষ্টিকোণটা কেমন হওয়া উচিত, আমাদের জীবনাচরণ কেমন হওয়া উচিত। আমরা প্রত্যেকেই কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান, এবং আমাদের সবারই উচিত সুশৃঙ্খলভাবে জীবনযাপন করা এবং স্বাভাবিকভাবে নিয়ম মেনে চলা, এবং চেষ্টা করা যে সবসময় পরিবারের উপকার হয় বা পরিবারের ভালো হয় এমন কিছু করা, এমন কোনো শব্দ বাক্য ব্যবহার না করা যাতে আমরা অসন্তুষ্টির মানে শিকার হই কোনো মানুষের দ্বারা, ব্যক্তির দ্বারা। তো আমরা সবাই চেষ্টা করব এটা মাথায় রাখার জন্য, যে আমরা পড়াশোনা করব, পড়াশোনার সাথে থাকবো, এবং পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ে সম্পৃক্ত থাকবো, অনলাইনে ক্লাসের সাথে যুক্ত থাকবো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।